আগুন লাগার পরেও 1 ঘন্টা চলে লঞ্চটি। মৃতের সংখ্যা বেড়ে 38, এখনো নিখোঁজ অনেককে খুঁজে ফিরছেন স্বজনেরা। আগুনে পোড়া বেশিরভাগ মৃতদেহই বিকৃত, 4 জনের পরিচয় শনাক্ত। সুগন্ধা পারে শোকের মাতম। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজ করা হচ্ছে, মালদ্বীপের প্রধানমন্ত্রী। বৈধ পথে বিদেশ যাবার পরামর্শ। ইসি গঠনের সংলাপ করে কোনো লাভ হবে না, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান মির্জা ফখরুলের। আসসালামু আলাইকুম, ফারজানা নাহি জানাচ্ছি এনটিভিতে রাতের খবর। একেএস টিম টিভার শিরোনাম দেখছিলেন, নিয়ে যাচ্ছি পুরো খবরে। লঞ্চে আগুন লাগার পরও আগুন নিয়ে ঘণ্টাব্যাপী চলেছে লঞ্চটি। চালক সহ অন্য স্টাফদের অবহেলা, দায়িত্বহীনতায় ঝালকাঠি ট্র্যাজেডিতে এত মৃত্যু বলে অভিযোগ হতাহতদের স্বজন এবং বেঁচে যাওয়া যাত্রীদের। এ ঘটনায় লঞ্চ চালক এবং স্টাফদের কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ। এদিকে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের বেশিরভাগই বরগুনার। নিখোঁজ রয়েছে এই জেলার অনেকেই। তাদের খোঁজে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন স্বজনেরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। আগুন নিভেছে, কিন্তু বুকের আগুন তা নেভানোর সাধ্য নেই পৃথিবীর কোনো দমকল বাহিনী। তাই তো থামে না স্বজনদের বুক ফাটা আর্তনাদ, কেউ বা বাকরুদ্ধ। সুগন্ধায় লঞ্চের আগুন কেড়ে নিল কত প্রাণ। এর আগে জীবন বাঁচাতে চিৎকার, শরীরে আগুন নিয়েও অনেকে ঝাঁপ দেন পানিতে। লঞ্চ কর্তৃপক্ষ যারা ছিল, যারা দায়িত্বে ছিল, সঠিকভাবে পালন করতো, তাহলে আজকের এত বড় একটা দুর্ঘটনা হতো না। আজকের দেখা যাচ্ছে তাদের লাইফ জ্যাকেট যদি থাকতো বা আগুন নিয়ন্ত্রণ করার মতো যদি তাদের যন্ত্র থাকতো, তাহলে এত লোক প্রাণহানি হতো না। বেঁচে যেত অনেক প্রাণ, কিন্তু আগুন লাগার পরও ঘাটে না থামিয়ে 1 ঘন্টা ধরে চলে লঞ্চ। নলছিটি যখন ক্রস করে তখন লঞ্চের ইঞ্জিনে আগুন লাগে, কিন্তু লঞ্চটা নলছিটিও স্টপেজ দেয় নাই, ঝালকাঠিও স্টপেজ দেয় নাই। লঞ্চটা প্রায় 1 ঘন্টা অগ্নিদগ্ধ অবস্থায় রান করতে থাকে। কেউ বটবৃক্ষ বাবা মা, কেউ আদরের ভাই বোন, আবার অনেকে হারিয়েছেন পরিবারের সবাইকে। বরগুনায় গ্রামের পর গ্রাম এখন শোকপুরী। সদর উপজেলার নলিগাছিয়া গ্রামে ঢাকা থেকে মেয়ের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন মিজান সর্দারের স্ত্রী, ভাই বোন সহ পরিবারের 9 সদস্য। দগ্ধ 4 জনের খোঁজ মিলেছে ঠিকই, অন্যরা বেঁচে আছেন কিনা জানা নেই কারো। আমার 4টা বোনের ছেলে, এই ছোট ছোট বাচ্চা 4টির একটিও পাইতেছে, এরা গেছে খোঁজার জন্য। এখন আমাকে তো আর কিছু করার নাই, আমরা আল্লাহরে ডাকতেছি, আর কি করব। আমার ভাইয়ের বাড়ির লোক বেড়াইতে আসার কথা ছিল আমার বাসায়, তাই তো আওয়াজ ধরছে, তারপর অ্যাক্সিডেন্ট করলো। এই তো এখন তো তাদেরকে কেউ খুঁজে পাওয়া যাইতেছে না, পাঁচজনের কোনো খোঁজই নেই। তারা আমার বাড়ির লোকজন সবই চলে গেছে সে জায়গায়, যাই কতক পড়ছে কতক পচে নাই। এদিকে লঞ্চ থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ ও তার স্ত্রী। পাগল প্রায় সুগন্ধা ট্র্যাজেডিতে স্বজনহারা মানুষ, ব্যথাতুর মনের আকুতি, অন্তত প্রিয়জনের লাশটি যেন খুঁজে পান। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান নামে যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ আগুনে এ পর্যন্ত 38 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে দগ্ধ হয়েছে প্রায় শতাধিক যাত্রী। বৃহস্পতিবার মধ্যরাতে সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় নদীর মধ্যেই লঞ্চে আগুন লাগে। ঘটনা তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে 2টি কমিটি গঠন করা হয়েছে। ঝালকাঠি থেকে KM সবুজের পাঠানো রিপোর্ট। এভাবেই আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে ওঠে এমভি অভিযান নামে যাত্রীবাহী এই লঞ্চটি।
ঢাকা থেকে বরগুনাগামী চলন্ত এই লঞ্চে ঘুমন্ত অবস্থায় ছিলেন কয়েকশো যাত্রী। রাত ৩টায় হঠাৎ উত্তাপ অনুভব করে যাত্রীরা। শুরু হয় আর্তনাদ, ছোটাছুটি। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে গোটা লঞ্চে। ইঞ্জিন কক্ষ থেকে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে যায়। সদর উপজেলার দিয়াকুল এলাকা নদীর তীরে নোঙর করার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুরু হয় উদ্ধার তৎপরতা। আমরা সর্বপ্রথম ওই শব্দ শুনতেছি, চিৎকার শুনতেছি, তারপর আমরা চলে আসছি ৮ থেকে ১০ জন লোক। তারপর তো দেখতেছি আগুন জ্বলে। অনেক মেয়ে ছেলে আর মুরব্বীরা কিছু লাফাই লাফাই পড়ছে, আর কিন্তু পানির মধ্যে ডুবিয়েও গেছে। ওগুলো ধরিয়া কুলের দিকে উঠাইলাম। দগ্ধ যাত্রীদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝালকাঠি সদর হাসপাতালে। সেখান থেকে বেশিরভাগকেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লঞ্চে প্রায় ৮০০-৯০০ বা তারও বেশি যাত্রী হয়তো বা ছিল। সেখান থেকে সবাই মোটামুটি নদীতে ঝাঁপিয়ে বা বিভিন্নভাবেই তারা আত্মরক্ষার চেষ্টা করছে। লাশ শনাক্ত করে কখন স্বজনদের হাতে হস্তান্তর করা হবে এ নিয়ে উদ্বেগে আছে স্বজনেরা। এখনও লঞ্চে থাকা অনেক যাত্রী বেঁচে আছে কিনা সেই দুশ্চিন্তা নিয়ে অপেক্ষায় আছে হাজারো স্বজন। কথা নাহিয়ান, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান ১০ নামে যাত্রীবাহী লঞ্চে পুড়ে যাওয়া ৩৬ জনের লাশ বরগুনা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ২ জনের লাশ অতিমাত্রায় বিকৃত হওয়ায় সেই ২ লাশ হস্তান্তর করা হয়নি। নিহত ৩৬ জনের মধ্যে ৪ জনের মৃতদেহ স্বজনেরা শনাক্ত করেছেন। তাদের লাশ বরগুনায় পাঠানো হয়েছে। আগুনে পুড়ে অধিকাংশ লাশই বিকৃত হয়ে গেছে। তাদের শনাক্ত করতে পারছেন না স্বজনেরা। শুক্রবার রাত ৮:৩০টার দিকে সদর হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মৃতদেহ হস্তান্তর করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী এবং বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন এবং বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের কাছে মৃতদেহগুলো হস্তান্তর করেন। লঞ্চে এমন ভয়াবহ আগুনের ঘটনা স্মরণকালে আর কেউ দেখেনি। প্রত্যক্ষদর্শী আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নদী পাড়ের বাতাস। মধ্যরাতের এ ঘটনায় লঞ্চে থাকা যাত্রীদের কেউ কেউ প্রাণে বাঁচলেও দুঃসহ স্মৃতি হয়ে পীড়া দিচ্ছে তাদের। শেখ মহিউদ্দিনের রিপোর্ট। আমার যে বাচ্চাটা না, ওটা ৬ মাস বয়স, বেশি বয়স না, বুঝছেন? ওই লোকটারে বলছি, উনি কোলে নিয়ে ঘুরছে, বুঝছেন? যদি একটু কাইন্ডলি পারেন আমারে বলবেন প্লিজ। নিখোঁজ ৬ মাসের সন্তানকে খুঁজে পেতে দিশেহারা মা। হারাই গেছে চাই না। ভোরের ঘোর কাটেনি তখনও। খবর আসে আদরের নাতি পুড়ে গেছে। ঢাকা থেকে আর বাড়ি ফেরা হলো না তার। সেই বিলাপে বারবার মূর্ছা যাচ্ছেন এই নারী। আমার নাতি তো নাই। আপনি কান্দেন না, মেডিকেলে নিয়েছে। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে শুক্রবার ভোর থেকেই সুগন্ধা নদী পাড়ে শত শত মানুষের ভিড়। স্বজনের খোঁজে অপেক্ষায় আছে কত শত মানুষ। নদী পাড় জুড়ে যেন শোকের মাতম। পানির ওপরেই লাগলো আগুন, কিন্তু এমন আগুন যে পানি থাকলেও তাৎক্ষণিকভাবে নেভানোর উপায় ছিল না। আগুনে পুড়ে মৃত্যুর এই দীর্ঘ মিছিলে একের পর এক যোগ হয়েছে অসংখ্য মানুষের বিয়োগের বেদনা। তাই তো প্রশ্ন, কবে থামবে এমন মৃত্যুর মিছিল? শেখ মহিউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। দগ্ধদের যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।
স্থান সংকুলান না হওয়ায় তৃতীয় এবং পঞ্চম তলার সার্জারি ওয়ার্ডের বারান্দায় ঠাঁই হয়েছে অন্তত ৬৭ জনের। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। চিকিৎসাধীন দগ্ধ শিশু মার্জিয়ার মৃত্যু হয়েছে। অন্য দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বরিশাল থেকে আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন গোবিন্দ সাহা। নিখোঁজ মেয়ে আর নাতিকে হাসপাতালের বারান্দায় খুঁজছেন এই হতভাগা বাবা। এখনো জানেন না তারা বেঁচে আছেন না সলিল সমাধি হয়েছে সুগন্ধা নদীতে, নাকি দগ্ধ হয়ে কাতরাচ্ছেন হাসপাতালের বারান্দায়। আগুনে দগ্ধদের যন্ত্রণায় ভারী হয়ে উঠেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দা। আগুনটা তো বাইরেই এদিকে দৌড়িয়ে সামনে সব জায়গায় ছিট্টুপিট্টু হয়ে গেছে। এখন যদি আগুনটা সব জায়গায় ছিট্টু হয়ে গেল, ওই দিকের মানুষগুলো আগুন দেখে সব থামিয়ে গেছে, এদিকেও আসতে না ওদিকেও যাচ্ছে না, মানুষগুলো সব ওই ঘুরিয়েই সব পোড়া শেষ হয়েছে। একসাথে এত আগুনে পোড়া রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে ভর্তি হওয়া বেশিরভাগেরই হাত পা এবং নাক মুখ দগ্ধ হয়েছে। আমার ওই আত্মীয় ঢাকা দিয়ে আসতে আছে, যখন আসতে আসতে তার 9 জন আসছে। 9 জন আসার সময় ওই লঞ্চে যখন আগুন লাগছে, আমের দেখা গেছে 3 জন পাওয়া গেছে, আর 9 জন 6 জন পাওয়া যায় না, এই পর্যন্ত নিখোঁজ। বড় ভাইয়ের স্ত্রী এবং তার এক মেয়ে এক ছেলে ঢাকা থেকে এই যে লঞ্চ অগ্নিকাণ্ড হয়েছে লঞ্চ আসতেছিল, ছেলেকে পাওয়া গেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালে, কিন্তু এখন পর্যন্ত কোনো হসপিটালে বা ঘটনাস্থলে কোথাও তার মেয়ে এবং তার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে শেরেবাংলা মেডিকেল কলেজে এ পর্যন্ত 67 জন রোগী এসেছে, তার মধ্যে পুরুষ, মহিলা এবং শিশু রয়েছে। 67 জনের মধ্যে আমাদের 3টা বাচ্চা বেশি অসুস্থ ছিল, ওদেরকে ঢাকা রেফার করা হয়েছে। বাকি সবাই ভালো আছে, তারা আমাদের চিকিৎসার দিন এখানে থাকবে এবং এটা আমাদের কন্ট্রোলই আছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অধিকাংশ চিকিৎসকই ছিলেন না কর্মস্থলে। এরকম পরিস্থিতিতে চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগুনে মারা যাওয়া সবার লাশ শনাক্ত শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। শাহিন, হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের অবস্থা কি আমাদেরকে জানাবেন? ফারজানা, এই যে ভয়াবহ নৌ দুর্ঘটনা, এই যে লঞ্চে অগ্নিকাণ্ডে এত মানুষের মৃত্যু, এতজনের আহত হওয়া, এরপরে কিন্তু প্রায় 20 ঘন্টা সময় পেরিয়ে গেছে, কিন্তু 20 ঘন্টা পরেও সেই যে আর্তনাদ, সেই যে আহাজারি, সেটা কিন্তু এখনো থামেনি। আমি এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আর খানিকক্ষণ আগে এই হাসপাতালের 4র্থ তলায়, যেখানে চক্ষু বিভাগে আলাদাভাবে এই দগ্ধ রোগীদেরকে রাখা হয়েছে, সেখানে আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি। সেখানে দেখেছি যে এখনো একদিকে যেমন মানে পোড়া দগ্ধ ঘায়ের যন্ত্রণায় কাতরাচ্ছে মানুষ, ঠিক একইভাবে কিন্তু যারা স্বজনহারা, হয়তো দেখা গেছে যে কোনো একজনকে খুঁজে পেয়েছেন, তিনি দগ্ধ অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, তিনি তার সেবা শুশ্রূষা করছেন, এবং অন্যদিকে তিনি যে নিখোঁজ স্বজনকে খুঁজে পাননি তার জন্য কান্নাকাটি করছেন, আহাজারি করছেন। আমরা এখানকার শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটালের যিনি পরিচালক, তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যেহেতু বার্ন ইউনিটটি প্রায় 7 মাস পর্যন্ত বন্ধ এবং বার্ন ইউনিটের কোনো চিকিৎসক এবং কোনো নার্স নেই, সে কারণে তারা প্রথম থেকেই খানিকটা জটিলতার মধ্যে আছেন এই অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। তবে পাশাপাশি যে আসার কথা তিনি আমাদেরকে জানিয়েছেন, সেটি হচ্ছে যে ঢাকা থেকে মানে এরই মধ্যে 6 জন চিকিৎসকের একটি দল বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে, এবং তারা বরিশালে এসে পৌঁছানোর পরে যারা এখানে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা যাবে, এমনটাই আশা করছেন এখানকার কর্মকর্তা এবং এখানকার অন্যান্যরা। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে সকালে ভোর 5:30 থেকে 6টার মধ্যে এখানে রোগী আসতে শুরু করে এবং একটানা 8টা-9টা পর্যন্ত রোগী আসে। এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি যে এখানে এখনও 40 জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। 6 জনকে পাঠানো হয়েছে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য, এবং অন্য যারা আছেন তাদের চিকিৎসার ব্যাপারে এরা যথেষ্ট মানে সচেতনতার সঙ্গেই কাজ করছেন এবং অপেক্ষা আছেন ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের আসার। ফারজানা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে জানছিলাম সবশেষ খবর। এবারে অন্য প্রসঙ্গ।
কম খরচে প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজতর করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দালালদের মাধ্যমে নয়, বৈধ পথে বিদেশ যাবার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, জামানত ছাড়া লোন নেবার ব্যবস্থা করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংকে। প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মালদ্বীপে সফররত প্রধানমন্ত্রী। বিস্তারিত শফিক শাহিনের রিপোর্টে। 6 দিনের রাষ্ট্রীয় সফরের তৃতীয় দিনে মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেন প্রবাসী বাংলাদেশিরা। ঘামে শ্রমে দেশে বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার কাজে অবদান রাখায় তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রবাসীদের কল্যাণে তার সরকারই সবচেয়ে কার্যকর ভূমিকা নিয়েছে বলে জানান শেখ হাসিনা। আমি খুব অবাক হয়ে গেলাম যে আপনাদেরকে ডলার কিনে তারপরে টাকা পাঠাতে হয়। এটা কেন পাঠাতে আমি জানি না। এটা বোধহয় আমি দেশে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করব যে সরাসরি আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা। তাছাড়া মালদ্বীপের মাননীয় রাষ্ট্রপতির সাথে আমার আলাপ হয়েছে। আমরা আসলে এখানে একটা ভালো মার্কেট আমাদের আছে, তো সেই ক্ষেত্রে তাদের এখানে কি কি প্রয়োজনীয় জিনিস আমরা রপ্তানি করতে পারি সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি। মালদ্বীপের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা, এখানে কি ধরনের কাজে মানে সুযোগ আছে সেটা দেখে যদি ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে আরো ভালো কাজের একটা সুযোগ পাওয়া যাবে। সেই ব্যবস্থাটাও আমরা নেব, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিদেশ যেতে ইচ্ছুকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল সতর্কতামূলক। দালাল চক্রের ফাঁদে নয়, বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ শেখ হাসিনার। যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। এখন ডিজিটাল বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, সেখানে রেজিস্ট্রেশন করার সুযোগ আছে এবং এই রেজিস্ট্রেশনের তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে থাকবে এবং তার মাধ্যমে আসতে পারবে। বাড়ি ঘর বিক্রি করে দালালের হাতে টাকা দেওয়ার কোনো দরকার নেই, বরং প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়া যাবে এবং এই লোন ক্ষেত্র বিশেষে কোনো জামানত ছাড়াও দেওয়া হয়, কারণ সেই লোনটা আপনারা ধীরে ধীরে সেখানে সেই ব্যাংকে শোধ করে দিতে পারবেন। সেই সহজ ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। প্রবাসীদের সবাইকে টিকা দেয়ায় মালদ্বীপ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মালদ্বীপের যারা চিকিৎসা বিষয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনার যাতে আরো সুযোগ বাংলাদেশে হয়, আমরা সেজন্য সরকারের পক্ষ থেকে তাদের স্কলারশিপও দেব। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। তাছাড়া যখন তারা নুরুল হুদার মতো নির্বাচন কমিশন কেউ চায় না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি গঠনে সংলাপ করে কোনো লাভ হবে না, নির্বাচনের সময় গঠন করতে হবে নিরপেক্ষ সরকার। বুকের পাটা থাকলে সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেছেন, র্যাব পুলিশ দিয়ে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। গাজীপুরে দলের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গাজীপুর থেকে ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন আনিসুর রহমান। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে 1 মাসেরও বেশি সময় ধরে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। তারই ধারাবাহিকতায় শুক্রবার গাজীপুরে এই সমাবেশ। দুপুরের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল শহীদ বরকত স্টেডিয়াম। উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, শুধু দেশের সম্পদই নয়, মানুষের ভোটের অধিকারও লুট করেছে বর্তমান সরকার। রাষ্ট্রপতির ডাকা সংলাপ ও জাতীয় নির্বাচনের প্রসঙ্গও উঠে আসে তার বক্তব্যে। এখন কি করেছে, নতুন একটা নাটক শুরু করেছে। সেই নাটকটা কি? সংলাপ। নির্বাচন কমিশন কি করবেন? নির্বাচন কমিশন তো কাজই করতে পারে না যতক্ষণ আওয়ামী লীগ সরকারে থাকবে। একটা কাজও করতে পারেনি নির্বাচন কমিশন। আবার প্রধান নির্বাচন কর্মকর্তা যে হুদা সাহেব, আবার এই লোকেরা তাকে আদর করে বলে বেহুদা। এই ধরনের নির্বাচন কমিশন এই দেশের মানুষ চায় না। আমরা তাই পরিষ্কার করে বলেছি যে আমরা এই নির্বাচন কমিশন গঠন করার আগে অবশ্যই এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগণ পরিবর্তন চায় এমন দাবি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, ভরাডুবির ভয়ে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না ক্ষমতাসীনরা। আমার খুব অবাক লাগে, বিস্ময় হয় এবং হাসিও পায় যখন আওয়ামী লীগের নেতারা প্রায় বলে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না,
তাই নির্বাচনে আসতে চায় না, ভয় পায়। আরে ভয়টা আপনারা পান। যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, তারা নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখুন কারা আসে কারা পায়। আর খুব বড় বড় কথা বলেন, একটু পুলিশ র্যাব এগুলোকে বাদ দিয়ে আসেন না, দেখি কি অবস্থা। সেটারও দিন শেষ, ঘন্টা বেজে গেছে। নতুন ইসি গঠনের রাষ্ট্রপতি সংলাপে যখন ব্যস্ত অন্য দলগুলো, তখন দলের নেত্রী সুচিকিৎসার দাবিতে মাঠের কর্মসূচিতে বিএনপি। তবে নির্বাচন কমিশন যাই হোক না কেন, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারই যে তাদের প্রধান দাবি, জেলার সমাবেশ থেকে এমনটা সাফ জানিয়ে দিচ্ছে বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, গাজীপুর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবার অনুমতি দেওয়া হবে কি হবে না সেই বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির একটি অনুষ্ঠানে সাংবাদিকদেরকে একথা জানান তিনি। আমি এটা আগেও বলেছি, এটা এখনও বলছি যে আগে যে দুইবার ছিল এটা অত্যন্ত তাড়াতাড়ি আমি আমার সিদ্ধান্ত দিয়েছিলাম। এখন আমার সাথে বিএনপির 15 জন আইনজীবী দেখা করেছিলেন। তারা যে কথাগুলি আমাকে বলেছেন তার কোনো আইনি ভিত আছে কিনা সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে খুঁটিয়ে দেখেছি। কিন্তু আমি যেই সিদ্ধান্ত এবং আমার যে আইনের উপরে ভিত্তি করে যেই ব্যাখ্যা সেটাই সঠিক, আমি সেই সিদ্ধান্তেই পরিণত হয়েছি। আপনারা খুব শিগগিরই আমার সিদ্ধান্ত পাবেন। কক্সবাজারে নারী পর্যটককে দলগত ধর্ষণের ঘটনায় চিহ্নিত 2 জনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় 4 জনের নাম উল্লেখ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী। আসামিরা হলো আরিফুল ইসলাম আশিক, বাবু ইসরাফিল এবং রিয়াজ উদ্দিন। এলাকার শীর্ষ সন্ত্রাসী আশিকের বিরুদ্ধে হত্যাসহ 16টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। হোটেলের ম্যানেজারকে আটকের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব। শিগগিরই ধর্ষকদেরও গ্রেফতার করা হবে বলে জানায় র্যাব। ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়ে বুধবার রাতে দলগত ধর্ষণের শিকার হন গৃহবধূ। ধর্ষণের শিকার ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন। এবছরের জুলাই থেকে আগস্ট এই 2 মাস ছিল বাংলাদেশের জন্য চরম দুঃস্বপ্নের। এ সময় করোনার সব খারাপ রেকর্ড ছাড়িয়েছে প্রায় প্রতিদিনই। দিনে 200 কিংবা 250 মৃত্যু যেন কোনো ব্যাপারই ছিল না। 2021-এর মতো নতুন বছরে আবারও দেশে ভয়ঙ্কর কোনো করোনার ঢেউ আসে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিদায় বছরের পরিস্থিতি নিয়ে আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। আশাবাদী হওয়ার মতোই ছিল বছরের শুরুটা। শীতে করোনার প্রকোপ বাড়বে বলে যখন ধারণা দেওয়া হচ্ছিল, তখন ফেব্রুয়ারি পর্যন্ত করোনার প্রকোপ ছিল বেশ কম। দৃশ্যপট পাল্টে যেতে থাকে মার্চের মাঝামাঝি সময়ে এসে শুরু হয় প্রায় প্রতিদিনই করোনার রেকর্ড ভাঙার নির্মমতা। দিনের হিসাবে 16 এপ্রিল প্রথম করোনায় মৃত্যু 100 জন ছাড়িয়ে যায়। সেই হিসাবে মে জুন মাসে করোনা কমেনি, বরং বেড়েছে অনেক বেশি। জুলাই মাসের প্রথম দিন করোনায় 143 জনের মৃত্যু। তারপর থেকে পরিস্থিতি প্রতিদিন খুব দ্রুত খারাপের দিকে যেতে থাকে। দিনের হিসাবে 7 জুলাই করোনায় মৃত্যু 200 ছাড়িয়ে যায় এবং সেটা পরের দিনগুলোতে ছাড়াতেই থাকে। জুলাই মাসে করোনার রেকর্ড শনাক্ত হয়েছিল 3,36,226 জনের। জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে 1.5 মাসে যত টেস্ট হতো সেখানে শতকরা হিসাবে 100 জনের মধ্যে 25 থেকে 30 জনেরই করোনা ধরা পড়ত, এবং সেটি কেবল ঢাকায় নয় বরং ঢাকার বাইরেও বেশি ধরা পড়ত। 5 এবং 10 আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয়। করোনা মোকাবেলায় যখন বাংলাদেশকে সফল বলে দাবি করা হচ্ছিল, তখন মহামারী বেড়ে যাওয়ার মাসগুলোতে এসে প্রশ্ন দেখা দেয়, করোনা আক্রান্তদের কেন এত অক্সিজেনের সংকট পড়বে, কেনই বা হাসপাতালগুলোতে আইসিইউ বেড পাওয়া যাবে না। হাসপাতালের বেড বাড়ানো নয়, রোগী কমানোর সময় এসেছে, বেড বাড়ানোর নয়। জুলাই আগস্টের ভয়ঙ্কর অভিজ্ঞতায় মানুষ যখন সেপ্টেম্বর নিয়ে চরম উৎকণ্ঠায়, তখন ঘটল উল্টো ঘটনা। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এসে করোনায় প্রতিদিন মৃত্যু নাটকীয়ভাবে কমে 50-এর নিচে চলে আসে। কমতে কমতে তার ডিসেম্বরের কোনো দিন করোনায় কোনো মৃত্যুই ছিল না দেশে।
অবিশ্বাস্যভাবে বছরের শেষে করোনায় শনাক্তের হার 1-এর নিচে নেমে আসে, অর্থাৎ 100 জনের টেস্ট করা হলে বড়জোর 1-2 জনের করোনা ধরা পড়ত। অবশ্য এরকমই এক আশার চিত্র নিয়ে 2020 থেকে চলতি 2021 শুরু হয়েছিল। জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকেই ধারণা করেছিল করোনা নাই হয়ে যাচ্ছে, কিন্তু করোনা হচ্ছে সেই অসুখ যা নিয়ে মানুষ সবচেয়ে বেশি ধারণা করেছে, আর সবচেয়ে বেশি ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বছরের শীত পরবর্তী ডেল্টা নামে করোনার নতুন একটি ভেরিয়েন্ট আসায় যখন বছরের মাঝামাঝি সময় করোনায় প্রতিদিন মৃত্যু 200 ছাড়াতো, ঠিক তখনই দেখা গেল কোনো কিছু তোয়াক্কা না করে যে কোনো উৎসবকে কেন্দ্র করে মানুষের চরম অসচেতনতা। করোনা আবারও ছড়িয়ে পড়ার মতো মানুষের এ ধরনের অসচেতনতা এখনও বিদ্যমান, পাশাপাশি ডেল্টার জায়গায় নতুন করে আরেকটি ভেরিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ছে খুব দ্রুত গতিতে। প্রস্তুতি কিছু নিতে শুরু করতে হবে, যেমন অক্সিজেন যেন থাকে, লোকবল যেন থাকে, গাইডলাইন যেন থাকে। তো হয়তো এখন কিছু কিছু সংক্রমণ হলে হতে পারে, কিন্তু সেটা বেশি বাড়ার সম্ভাবনা আসে মার্চ মাস থেকে। এমন প্রেক্ষাপটে করোনা মোকাবেলায় 2022 সালে বিপুল জনগোষ্ঠীকে করোনার টিকার আওতায় আনা সবচেয়ে বেশি প্রয়োজন। কেননা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসে জানা গেল বাংলাদেশে টার্গেট জনগোষ্ঠীর কেবল 32%কে টিকার আওতায় আনা গেছে। 2022 সালে আমরা প্রথম কোয়ার্টারের মধ্যে আরো 9 কোটি ডোজ আমরা পাবো। পরপর 2 বছরের অভিজ্ঞতা এটা দেখা গেছে যে বাংলাদেশে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে 3টি বিষয় বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। প্রথমত মানুষের অসচেতনতা, দ্বিতীয়ত হঠাৎ করে নতুন কোনো ভেরিয়েন্টের আগমন, তৃতীয়ত শীত শেষে গরমকালের আগমন। এই 3টি বিষয় যেহেতু সামনে রয়ে গেছে, তাই নতুন বছর 2022 সালে করোনা মোকাবেলায় এখন থেকেই সর্বোচ্চ প্রস্তুত হওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আজ মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপে 840টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে জমে উঠেছে নির্বাচনী মাঠ। নির্বাচনী এলাকাগুলোতে বিরাজ করছে উৎসব মুখর ভোটের আমেজ। গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়ে চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আর ভোটারদের প্রত্যাশা ভোট গ্রহণ এবং পরবর্তীতেও যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সে ব্যাপারে প্রশাসন এবং প্রার্থীসহ সংশ্লিষ্টরা সচেষ্ট থাকবেন। আগামী রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলবে। স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্কে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সমাবেশে অংশ নিয়ে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আগামী 16 জানুয়ারি নির্বাচনে আইভিকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে স্থানীয় নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও জানান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। এদিকে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। দুপুরে নগরীর মাসদাইর এলাকায় বাসভবনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। নারায়ণগঞ্জে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও দাবি করেন তিনি। বান্দরবানের রোয়াংছড়িতে ঝর্ণার পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় 5 জনকে উদ্ধার করা হলেও ঝর্ণার স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন আরও 2 পর্যটক। পুলিশ এবং স্থানীয়রা জানায় জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের সাঙ্গু নদী পথে ইঞ্জিন নৌকায় করে তারাছা বাদুরছড়া ঝর্ণায় ভ্রমণে যায় নারায়ণগঞ্জের 10 জনের পর্যটকদের একটি দল। বাদুরছড়া ঝর্ণায় গোসল করতে নেমে পা পিছলে পড়ে গিয়ে সাঙ্গু নদীতে ভেসে যায় 7 জন পর্যটক। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভ্রমণকারীরা 5 পর্যটককে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। উদ্ধারকৃতদের মধ্যে 1 জন পর্যটককে মৃত ঘোষণা করেন সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক। নিহতের নাম মারিয়া ইসলাম। নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত বাগেরহাটের স্বল্প আয়ের মানুষ প্রতি বছর শীতেও কাবু হয়ে পড়ে। অভিযোগ আছে স্থানীয় জনপ্রতিনিধিরা সেসব অসহায় মানুষের খবরও সবসময় নেন না। এই শীতে তেমন অসহায় স্বল্প আয়ের কিছু মানুষের পাশে কম্বল নিয়ে দাঁড়িয়েছে এনটিভি। বাগেরহাট থেকে রবিউল ইসলামের পাঠানো রিপোর্ট। দক্ষিণাঞ্চলের অবহেলিত জনপদ বাগেরহাট। এখানকার মানুষ বারবার ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়। বাগেরহাটে শীতার্ত মানুষও অনেক। এবারের শীতে এসব অবহেলিত মানুষের পাশে একটু উষ্ণতা নিয়ে হাজির হয়েছে এনটিভি। অসহায় মানুষগুলো
এনটিভির পক্ষ থেকে কম্বল পেয়ে বেশ খুশি। যে আমি গরিব হিসাবে আমি আমার কম্বল বিতরণ পাইছি বাচ্চাদের নিয়ে। এনটিভি কম্বল দিয়েছে, আমরা তাতে খুশি আর তার জন্য নামাজ পড়ে দোয়া করব। কোনো চেয়ারম্যান মেম্বারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা শীতবস্ত্র কোনো কিছু পাই নাই, তাই আমরা খুব খুশি কম্বল পাওয়াতে। কম্বল বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ জানাচ্ছি এনটিভি কর্তৃপক্ষকে যে শীতের সময় আমাদের এই অঞ্চলে যে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে, এই জন্য আমি বিশেষভাবে এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। গরিব মানুষ তারা এনটিভির পক্ষ থেকে শীতবস্ত্র পেয়েছে, এজন্য আমি এনটিভিকে ধন্যবাদ জানাই। অতিথিরা এনটিভির এই উদ্যোগের প্রশংসা করে এনটিভি পরিবারের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এনটিভি নিউজ ডেস্ক। অর্থনীতির সংবাদ। বাজারে আবারও বাড়ছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। চালের এই দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। এছাড়াও মসুর ডালের দামও কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বাড়তি। অন্যদিকে চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার সহ সব ধরনের মুরগি। হাসানুল শাওনের রিপোর্ট। আগে থেকেই প্রায় সব ধরনের চালের দাম বাড়তি ছিল, তবে একটা নির্দিষ্ট দামে বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর 2 সপ্তাহ ধরে চালের দাম আবারও বাড়ছে। গত সপ্তাহে মিনিকেটের কেজি বিক্রি হয়েছে 60 টাকায়, যা বেড়ে এখন 62 থেকে 64 টাকায় বিক্রি হচ্ছে। আর 48 টাকার 28 চালের কেজি এখন 52 টাকা। চালের বাজারে এসে তাই হতাশ সাধারণ ভোক্তারা। আমাদের কষ্ট হয়, তারপরে আমাদের বাধ্য হয়, আমরা তো মানে এখন বিক্রেতাদের কাছে জিম হয়ে গেছি। স্বল্প আয়ের মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বিক্রেতারা বলছেন মিল মালিকরাই ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বৃদ্ধি করছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, প্রতি কেজি চাউলে 4 থেকে 5 টাকা 6 টাকা বাড়ছে। নতুন করে দাম বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে মসুর ডাল। সপ্তাহের ব্যবধানে সব ধরনের মসুর ডালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। তবে নতুন করে দাম না বাড়লেও বাজারে পেঁয়াজ, রসুন, আদা এবং তেলের দামও চড়া। তেল ছাড়াই এখন মনে হয় তরকারি খেতে ইচ্ছা করে, তেলের দাম শুই না। তারপরে প্রাইসটা কমে যাবে আমাদের বিশ্বাস। রসুনের বাজারটা একটু বেশি, প্রতি কেজি ডালে প্রায় 13 হয়তো 14 টাকা বাড়ছে। অন্যদিকে আবারও চড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজি বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। এছাড়া সোনালী মুরগির কেজিও 300 টাকা। নভেম্বর ডিসেম্বর আপনার বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে শাদী, পিকনিক, মুরগিতে একটু বেশি প্রেশারটা পড়ে। সাধারণ মানুষের অন্যতম স্বস্তির জায়গা এখন সবজির বাজার। শীতের সবজির সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দামই কমতির দিকে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের সংঘর্ষে আবারও উত্তপ্ত মিয়ানমার। কারেন গেরিলারা জান্তা বিরোধীদের আশ্রয় দেওয়ায় সেখানে বিমান হামলাও চালাচ্ছে সূচি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার সামরিক বাহিনী। সংঘাত থেকে প্রাণ বাঁচাতে দলে দলে মিয়ানমার ছাড়ছে বাসিন্দারা। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। ক্যামেরা নিয়ে কাছে যাওয়ার উপায় নেই, নিরাপদ দূরত্বে থেকেই ধারণ করা হচ্ছে বিমান হামলার পরবর্তী চিত্র। এসব এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধের চিত্র নয়, মিয়ানমারের কারেন গেরিলাদের বিরুদ্ধে চালানো দেশটির জান্তা সরকারের অভিযান। স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে সংখ্যালঘু কারেন গেরিলারা। সামরিক বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, একইভাবে মিয়ানমারের নাগরিকরা প্রাণের মায়া দলে দলে ছুটে চলছে থাইল্যান্ডের দিকে। থাইল্যান্ডের কাঁটাতারের বেষ্টনীও থামাতে পারছে না মিয়ানমারের নাগরিকদের ঢল। গেল কয়েকদিন ধরেই নিজ দেশের সামরিক বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে থাইল্যান্ড সীমান্তে ছুটে চলেছে কারেন বাসিন্দারা। ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সূচি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। তারপর গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে মিয়ানমার জুড়ে ছড়িয়ে পড়া রক্তক্ষয়ী বিক্ষোভ নৃশংসভাবে দমন করে জান্তারা। ব্যাপক প্রাণহানির পর বিক্ষোভ কিছুটা স্থিমিত হলেও সামরিক বাহিনীর বিরুদ্ধে এখন অস্ত্রের মাধ্যমে লড়াই করতে জঙ্গলে প্রশিক্ষণ নিচ্ছে গণতন্ত্রকামী তরুণরা।
আর জান্তা বিরোধীদের কারেন্ট গেরিলারাও আশ্রয় এবং প্রশিক্ষণ দেওয়ায় সেখানে ব্যাপক অভিযান পরিচালনা করছে চীনের সমর্থন নিয়ে ক্ষমতা দখল করা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তারপর থেকেই কারেন্ট শহরে বন্দুকযুদ্ধ, বোমাবর্ষণ এমনকি ফাইটার জেট নিয়ে অভিযান চালাচ্ছে বার্মা সেনারা। সম্প্রতি বিবিসির প্রতিবেদনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের ওপর নিপীড়ন এবং হত্যাযজ্ঞ চালানোর চিত্র উঠে এসেছে। এ সংঘাতময় পরিস্থিতিতেই প্রাণ রক্ষায় থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছে কারেন্ট বাসিন্দারা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। খেলার খবর, ক্রিকেট। আকরাম খানের জায়গায় নতুন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হলেন জালাল ইউনুস। তার পুরনো জায়গায় মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন নারায়ণগঞ্জের তানভীর আহমেদ টিটু। বিসিবির সাধারণ সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট, এই যে এত ডেভেলপমেন্ট করা হবে নেশন ওয়াইড, জায়গা কেনা হবে, ইমপ্রুভমেন্ট করা হবে, এটার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খান। এর সাথে সাথে আরেকটা দায়িত্ব সে অ্যাডিশনাল তাকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটের স্ট্রাকচারটা সারা দেশে আমরা এবার এটাকে একটু গুরুত্ব দিতে চাই। এটা ফর্মার ক্রিকেটার, আমার জন্য এটা কোনো সমস্যা না, আমি টেকনিক্যালি আমার কোনো সমস্যা হবে না। বাট দেয়ার আর লট অফ থিংস যেগুলো এখন একটা ক্রাইসিস পিরিয়ডও চলছে ক্রিকেটের মধ্যে, আপনার সবাই জানেন। সো আমার প্রথম দায়িত্ব হবে যে উনি যে দায়িত্ব দিয়েছেন, আমি ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই আমার মাননীয় বোর্ড প্রেসিডেন্ট এবং বোর্ডকে, যাতে উনি যে দায়িত্বটা দিয়েছেন আমি প্রপারলি যাতে আমি পালন করতে পারি। নেপালকে 154 রানের বড় ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। শেরজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ 4 উইকেটে 297 রান করেছিল। দুই ওপেনার বেশি রান করতে না পারলেও তিনে নামা প্রান্তিক নওরোজা নাবিব 112 বলে 127 রানের অসাধারণ ইনিংস খেলেন। 11টি 4 এবং একটি ছক্কা মেরেছেন এই যুবা। নাবিল চতুর্থ উইকেটে ফাহিমকে নিয়ে 179 রানের জুটি করেন। ফাহিম করেছেন 58 রান। এরপর বল হাতে বাংলাদেশের যুবারা 81 রানের মধ্যে নেপালের 6 উইকেট ফেলে দিয়ে ম্যাচের লাগাম নিজেদের কাছে নিয়ে আসে। শেষ পর্যন্ত তাদের 141 রানে অল আউট করেছে বাংলাদেশ। খবর শেষ করছি, যাবার আগে তাই একেএস টিমটি বা শিরোনামগুলো আরও একবার। আগুন লাগার পরেও 1 ঘন্টা চলে লঞ্চটি, মৃতের সংখ্যা বেড়ে 38, এখনও নিখোঁজ অনেকে খুঁজে ফিরছেন স্বজনেরা। আগুনে পোড়া বেশিরভাগ মৃতদেহই বিকৃত, 4 জনের পরিচয় শনাক্ত, সুগন্ধাপাড়ে শোকের মাতম। প্রবাসীদের রেমিটেন্স পাঠানো সহজ করা হচ্ছে, মালদ্বীপের প্রধানমন্ত্রী বৈধ পথে বিদেশ যাবার পরামর্শ। ইসি গঠনের সংলাপ করে কোনো লাভ হবে না, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের আহ্বান মির্জা ফখরুলের। এই ছিল রাতের খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbb.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।